দিস উইকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে যে খবরটির দিকে আমরা সবার প্রথম দৃষ্টি আকর্ষণ করব সেটি হচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোমবার দিন একটি বিল আনছেন বিধানসভায়। সেই বিলটিতে ধর্ষকদের ফাঁসির ব্যাপারে তিনি সেই বিলটি পাস করবেন। অর্থাৎ বলা হচ্ছে স্পিডি ট্রায়াল এবং তারপর যে কোনো ধরনের ধর্ষণেই শাস্তি হচ্ছে ফাঁসি, অর্থাৎ ক্যাপিটাল ইমপ্রিজনমেন্ট। অর্থাৎ এই যে ফাঁসির আদেশ হবে, এই ফাঁসির আদেশটি হবে যে কোনো ধরনের ধর্ষণের ক্ষেত্রে। কোনো ধর্ষণ তো বটেই, এমনকি কেউ যদি ধর্ষণ করে খুন না করেন তাহলেও ধর্ষণের শাস্তি হবে ফাঁসি। এই বিলটি আনছেন। এই বিলের ব্যাপারে নরেন্দ্র মোদীকে একটি চিঠি লিখেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজ সকালে সেই চিঠির জবাব এসছে। নরেন্দ্র মোদীর পক্ষ থেকে এই চিঠি জবাবে বলা হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় প্রায় হাসির জগতে বাস করছেন। এই কারণে ইতিমধ্যেই ভারতীয় দণ্ডবিধির যে নতুন ন্যায় সংহিতা চালু হয়েছে, সেই ন্যায় সংহিতায় ধর্ষণ সম্পর্কে কড়া মনোভাব দেখানো হয়েছে। সুতরাং এক্ষেত্রে ফাঁসির এই বিল এনে একটা হাস্যকর অবস্থা তৈরি করছেন মমতা বন্দ্যোপাধ্যায়, এটাই বলেছেন নরেন্দ্র মোদী। এই চিঠিটিকে কেন্দ্র করে কিন্তু চাপানুতো শুরু হয়ে গেছে তৃণমূলের অন্দরে। বিলটি আসছে সোমবার দিন এবং এই বিলটি পাস হলে যে কোনো ধরনের ধর্ষণের ক্ষেত্রে রাজ্যে ফাঁসির আদেশ বলবৎ হবে। একই সঙ্গে এই দিন আরজি করের ঘটনার প্রতিবাদে নবান্ন অভিযান ছিল গত মঙ্গলবার দিন। গত মঙ্গলবার দিন নবান্ন অভিযানে রীতিমতো ধুন্ধুমার কাণ্ড হয়েছে। সেখানে টিয়ার গ্যাস চলেছে, সেখানে লাঠিচার্জ হয়েছে, পুলিশ নিরস্ত্রদের ওপর নানান ধরনের আক্রমণ করেছে। এই অভিযোগ তুলে বিজেপির পক্ষ থেকে 12 ঘন্টার বন্ধ রাখা হয়। তার পরদিন বিজেপির ডাকায় বন্ধ কিন্তু সফল হলেও আংশিক সফল হয়েছে। এই কারণে ট্রেন বন্ধ হয়ে গিয়েছিল। ট্রেন লাইনে কলাগাছ ফেলে দেওয়ার ফলে বিভিন্ন জায়গায় ট্রেন বন্ধ হয়ে গিয়েছিল, কিন্তু কলকাতার জনজীবন সম্পূর্ণ স্বাভাবিক ছিল। কলকাতার জনজীবনে কোনো তারতম্য হয়নি। বাস চলেছে, ট্রেন চলেছে এবং অন্যান্য যানবাহন, মেট্রো চলেছে। সবথেকে বড় কথা, কলকাতার যেটি লাইফ লাইন, সেই লাইফ লাইনটিও চলেছে। অর্থাৎ কলকাতায় বিজেপি কোনো রকম দাগ কাটতে পারেনি, যদিও জেলায় কোনো কোনো জায়গায় তারা দাগ কেটেছিল এমন একটি খবর রয়েছে। এবং বিশেষ করে ট্রেন লাইনে তারা প্রতিবন্ধকতা সৃষ্টি করে ট্রেন লাইন বন্ধ করে দিয়েছিল। অন্যদিকে এই আরজিকর কাণ্ড নিয়ে কিন্তু ঘটনা প্রবাহ তীব্র থেকে তীব্রতর হয়েছে। কাল অর্থাৎ রবিবার দিন যখন আমরা এই ঘটনা বলছি, তার 24 ঘন্টার মধ্যে রাজ্যের নাগরিকরা একটি মিছিলের ডাক দিয়েছেন। তারা মিছিলে উই ওয়ান্ট জাস্টিস এই ধ্বনি তুলবেন। একই সঙ্গে অন্যান্য বিভিন্ন সংগঠন পথে নামছেন আগামী সপ্তাহ জুড়ে। কিন্তু উই ওয়ান্ট জাস্টিস তারা বলছেন, কিন্তু জাস্টিস তারা পাবেন কি না সে বিষয়ে সন্দেহের অবকাশ রয়েছে। কারণ ইতিমধ্যেই যেটা পলিগ্রাফি টেস্ট, সেই পলিগ্রাফি টেস্টে সঞ্জয় রায় তিনি যা নিজেকে নির্দোষ বলে দাবি করেছেন, তিনি বলেছেন তিনি ধর্ষণ করেননি। তিনি যখন গেছিলেন ইতিমধ্যেই সেই মহিলা চিকিৎসকের মৃত্যু ঘটেছে। এই ঘটনাটিকে কেন্দ্র করে চাপানুতো সৃষ্টি হয়েছে। অন্যদিকে আরজি করের প্রিন্সিপাল সন্দীপ ঘোষের জন্মদিনের অনুষ্ঠানে কেক কাটছেন সঞ্জয় রায়, এরকম একটি ছবিও ভাইরাল হয়েছে, যার ফলে রীতিমতো প্রশ্ন উঠে গেছে এই বিষয়টি নিয়ে। এছাড়া যে ঘটনাটির দিকে দৃষ্টিপাত করব সেটি হচ্ছে মহারাষ্ট্রে শিবাজির মূর্তি ভূপাতিত হয়েছে।
মহারাষ্ট্রে শিবাজির মূর্তি ভূপাতিত হওয়ার ফলে সেটি নিয়ে কিন্তু রীতিমতো চাপানুতো শুরু হয়ে গেছে। একনাথ শিন্ডে রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি জানিয়েছেন শিবাজির যে মূর্তিটি ভূপাতিত হয়েছে, শিবাজির মূর্তিটি ভেঙে পড়েছিল, সেটি নিতান্তই দুর্ঘটনা। এর জন্যে সেখানকার স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারকে শোকজ করা হয়েছে। নরেন্দ্র মোদী বিরোধীদের একহাত নিয়েছেন, কারণ বিরোধীরা এই শিবাজির মূর্তি ভাঙাকে কেন্দ্র করে রীতিমতো সরব হয়েছিল। তারা বলেছে যে শিবাজির মূর্তি ভাঙার বিষয়টি অবশ্যই বিজেপি সরকারের খানিকটা অসহযোগিতা এবং বিজেপি সরকারের রক্ষণাবেক্ষণের অভাব। নরেন্দ্র মোদী বলেছেন একটি মূর্তি ভাঙা হলেই সেটিকে কেন্দ্র করে রাজনীতি, এটি কোনো মতেই বরদাস্ত করা যায় না। এবার আসবো বাংলাদেশের খবর। বাংলাদেশের যে খবরের দিকে আপনাদের দৃষ্টিপাত করব সেটি হচ্ছে বাংলাদেশের কারাগার থেকে মুফতি জামাল উদ্দিনকে মুক্তি করা হয়েছে। মুক্তি দিয়েছে বর্তমান সরকার এই মুফতি জামাল উদ্দিনকে। এই মুফতি জামাল উদ্দিন হচ্ছেন একজন মৌলবাদী এবং ভারত বিরোধী। সেই কারণে ভারতের মুখে সন্ত্রাস চালাবার অভিযোগ মুফতি জামাল উদ্দিনের বিরুদ্ধে রয়েছে। সেই মুফতি জামাল উদ্দিনকে মুক্তি দেওয়া হয়েছে। এছাড়াও 24 জন বাঙালি হিন্দুকে সেখানে চাকরি থেকে পদত্যাগে বাধ্য করা হয়েছে, এমন একটি খবর এসেছে। যদিও বর্তমান মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকার বলেছে এই খবরটি সম্পূর্ণ ভুয়ো। তারা বলছেন যে এই খবরটি এর মধ্যে কোনো ভিত্তি নেই, এটি আওয়ামী লীগ দ্বারা পরিচালিত খবর এবং আওয়ামী লীগ এই খবরটি ছড়িয়ে দিয়েছে। ইতিমধ্যে নূরজাহান বেগম, যিনি হচ্ছেন একটি শিক্ষা অধিকর্তা, অর্থাৎ তিনি নতুন দায়িত্ব পেয়েছেন। তিনি নতুন দায়িত্ব পেয়ে বলেছেন যে বাংলাদেশের হাসিনাকে উৎখাত করার আন্দোলনে 1000 জন প্রাণ হারিয়েছেন এবং 400 জনের বেশি মানুষ দৃষ্টিশক্তি হারিয়েছেন। তাদের অন্ধ করে দেওয়া হয়েছে, দৃষ্টিহীন করে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি, এবং বলেছেন ছাত্রদের মধ্যেও অনেকে এই দৃষ্টিহীনতার শিকার হয়েছে। অতএব তিনি বলেছেন শেখ হাসিনার বিচার চাই, শেখ হাসিনাকে যুদ্ধাপরাধী ঘোষণা করে বাংলাদেশে নিয়ে আসা হোক এবং বাংলাদেশের আদালতে তার ট্রায়াল হোক। নূরজাহান বেগম এই দাবি তুলেছেন। উল্লেখযোগ্য আরও একটি ঘটনা ঘটেছে, সেটি হচ্ছে বাকিবুর রহমান। আপনাদের নিশ্চয়ই মনে আছে বাকিবুর রহমানের কথা। কলকাতার এবং পশ্চিমবঙ্গের রেশন দুর্নীতির সঙ্গে যুক্ত ছিলেন বাকিবুর রহমান। সেই বাকিবুর রহমানকে কলকাতা হাইকোর্ট জামিন দিয়েছে। বাকিবুর রহমান জামিনে মুক্ত হয়েছেন এবং সেই কারণে বাকিবুর রহমানকে এখন আর ধরা যাবে না এমন একটা নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে হাইকোর্ট আরেকটি নির্দেশ দিয়েছেন, সেই নির্দেশটি হচ্ছে আরজিকর কাণ্ডে ধৃত শায়ন লাহিড়ী তাকে ছেড়ে দিতে হবে। আজকের খবর, আদালত এই নির্দেশটি দিয়েছেন। বিচারপতি অমৃতা গাঙ্গুলি এই নির্দেশটি দিয়ে জানিয়েছেন যে অমৃতা সিনহা, মাফ করবেন, অমৃতা গাঙ্গুলি নয়, অমৃতা সিনহা এই আদেশটি দিয়ে বলেছেন যে শায়ন লাহিড়ীকে কেন গ্রেপ্তার করা হয়েছিল তার কারণ দর্শাতে হবে। ইতিমধ্যে আরজিকর কাণ্ড নিয়ে কিন্তু নবান্নে ব্যাপক রদবদল হয়ে গেছে। মুখ্য সচিব পদে আসছেন বিবেক কুমার, তার যিনি মুখ্য সচিব ছিলেন তাকে সরিয়ে দিয়ে বিবেক কুমারকে সেই পদে আনা হচ্ছে। শোনা যাচ্ছে কলকাতার পুলিশ কমিশনার নাকি বদলি হয়ে যেতে পারেন। কলকাতার পুলিশ কমিশনার যিনি ছিলেন তার জায়গায় আসতে পারেন অজয় রানাডে, এমন একটি খবর রয়েছে। তবে নবান্নে ব্যাপক রদবদল হচ্ছে। গতকাল, অর্থাৎ আমরা যখন এই কথা বলছি তখন শুক্রবার রাতে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায় কালীঘাটের বাড়িতে দীর্ঘক্ষণ সভা করেছেন। দীর্ঘক্ষণ সভাতে আরজিকর রেপ নিয়ে ঘটনা উঠে এসেছিল এবং সেই ঘটনাতে অভিষেক বলেছেন যে রদবদল প্রয়োজন রয়েছে এবং সেই অনুসারী হয়েই নাকি মমতা বন্দ্যোপাধ্যায় রদবদলের ফাইলে সই করেছেন। নবান্নে ব্যাপক চাঞ্চল্য এই ঘটনা ঘটার জন্যে। অন্যদিকে হুরুন রিচ লিস্ট হচ্ছে ভারতবর্ষের ধনী মানুষদের তালিকা। সেই হুরুন লিস্ট প্রকাশিত হয়েছে এবং দেখা যাচ্ছে যে ভারতে বিলিয়নিয়ারের সংখ্যা কিন্তু বেড়ে গেছে। ভারতে বিলিয়নিয়ারের সংখ্যা অসংখ্য বেড়ে গেছে এবং সবথেকে বড় কথা, প্রথম 10 জনের তালিকায় শাহরুখ খান জায়গা না পেলেও কিং খান, অর্থাৎ বলিউডের বেতাজ বাদশাহ, তিনি কিন্তু 7,000 কোটি টাকা সম্পদ নিয়ে এই হুরুন লিস্টে উঠে এসছেন। এই হুরুন লিস্ট যেটি প্রকাশিত হয়েছে অতি সম্প্রতি, সেই প্রকাশনার ফলে দেখা যাচ্ছে যে ভারতবর্ষে বিলিয়নিয়ারের সংখ্যা ক্রমশ বেড়ে যাচ্ছে। একদিকে ভারতবর্ষে ভাত রুটির জন্য সংঘর্ষ চলছে, অন্যদিকে বিলিয়নিয়ার বাড়ছে। এই বৈপরীত্য দিস ইন্ডিয়া এবং দ্যাট ইন্ডিয়া শুধুমাত্র বোধহয় সম্ভব এই ভারতবর্ষে। এছাড়া যে খবরটি রয়েছে সে খবরটি একটু হাসির খবর। সে খবরটি হচ্ছে অমিতাভ বচ্চনকে নিয়ে।
অমিতাভ বচ্চনের কল্কি ছবিতে তার বডি ডাবল হয়েছেন সুনীল কুমার। এই সুনীল কুমারের উচ্চতা শুনলে আপনি কিন্তু চমকে উঠবেন। সুনীল কুমারের উচ্চতা হচ্ছে 7 ফুট 7 ইঞ্চি। অমিতাভ বচ্চন সেটে এই সুনীল কুমারের সঙ্গে যখন মুখোমুখি হয়েছেন তখন তিনি বলেছেন, আমাকে সবাই লম্বুজি বলে, কিন্তু আমি এবার থেকে সুনীল কুমারকে লম্বুজি বলবো এবং লোককে অনুরোধ করব আমাকে যেন আর লম্বুজি বলে ডাকা না হয়। এই ছিল আজকের খবর। sports@this week-এ আসবো আমরা। sports@this week-এ যে খবরটির দিকে প্রথম নজর দেবো সেটি হচ্ছে জয় শাহ। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের সচিব জয় শাহ আইসিসি চেয়ারম্যান হয়েছেন। আইসিসি চেয়ারম্যান হয়েছেন জয় শাহ। তিনি 16টি দেশের মধ্যে 15টি দেশের ভোট অর্থাৎ সম্মতিসূচক ভোট পেয়েছেন। একটি দেশ শুধু তাকে ভোট দেয়নি, সেটি হচ্ছে পাকিস্তান। পাকিস্তান জয় শাহকে ভোট দেয়নি, কিন্তু জয় শাহের জন্য একটা বিশ্ব অপেক্ষা করছিল। মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী জয় শাহকে একটি অভিনন্দন বার্তা পাঠিয়েছেন। অভিনন্দন বার্তাটি অভিনন্দন বার্তা না ব্যঙ্গ বার্তা, তাই নিয়ে কিঞ্চিত সন্দেহের অবকাশ রয়েছে। কারণ মাঝে মাঝে পাংচুয়েশনের ব্যবহার করে তিনি বুঝিয়েছেন যে এই জয় শাহ যে গেছেন সেটা অমিত শাহর পুত্র বলে তিনি জায়গা পেয়েছেন এবং সম্পদশালী আইসিসির চেয়ারম্যান পদে বৃত হয়েছেন। এছাড়াও খেলার যে খবরের দিকে যাব সেটি হচ্ছে বাংলাদেশ দল পাকিস্তানকে প্রথম টেস্টে হারিয়ে দিয়েছে। রাওয়ালপিন্ডিতে এই প্রথম টেস্টটি অনুষ্ঠিত হয়েছিল। বাংলাদেশ এই খেলাতে 10 উইকেটে পাকিস্তানকে পরাজিত করেছে। এবারে যে খবরটিতে আসবো সেটি হচ্ছে রোনাল্ডো সম্পর্কিত। ক্রিস্টিয়ানো রোনাল্ডো তিনি 868টি গোল করে বিশ্বে গোলদাতাদের তালিকায় সবার প্রথমে জায়গা করে নিয়েছেন। দ্বিতীয় স্থানে আছেন লিওনেল মেসি, তিনি করেছেন 834টি গোল। পেলে করেছেন 762টি গোল। পেলেকে কটাক্ষ করেছেন রোনাল্ডো। তিনি বলেছেন যে পেলে যে গোলগুলি করেছেন তার কোনো ভিডিও সাক্ষ্য নেই, তার প্রত্যেকটা গোলের ক্ষেত্রে কিন্তু ভিডিও সাক্ষ্য আছে এবং সেই ভিডিও সাক্ষ্য তিনি দিতে পারেন। ভিডিও তোলার প্রত্যেকটা ভিডিও আছে। পেলের সময় ভিডিও সেইভাবে তোলা ছিল না, তিনি 762টা গোল করেছেন যেটা তাই নিয়ে খানিকটা কটাক্ষ করেছেন। একই সঙ্গে রোনাল্ডো বলেছেন তিনি 1000 গোল করে থামবেন, আল নাসির তিনি খেলবেন এবং সৌদি আরবে তিনি থাকবেন, কারণ সৌদি আরব তার পছন্দের দেশ। এছাড়া আরও একটি খবর রয়েছে, আজকে সকালেই খবরটি ঘটেছে, সেটি হচ্ছে বাংলার একজন সাঁতারু সায়নী দাস। বাংলার সাঁতারু সায়নী দাস 13 ঘন্টা 22 মিনিট সাঁতার কেটে নর্থ চ্যানেল পার হয়েছেন। এই নর্থ চ্যানেল কিন্তু সাপদ সংকুল, বিপজ্জনক এবং এই সায়নী দাস একটু মোটা হয়ে গিয়েছিলেন বলে তার সম্পর্কে অনেকে বিদ্রূপের হাসি হেসেছিলেন, কিন্তু সায়নী দাস নর্থ চ্যানেল পার হয়ে প্রমাণ করে দিলেন যে তিনি এখনো পর্যন্ত অদ্বিতীয় রয়ে গিয়েছেন। মোহামেডান স্পোর্টিং এবং একটি খবর রয়েছে মোহামেডান স্পোর্টিংয়ের খবর। মোহামেডান স্পোর্টিং তারা তাদের যিনি স্পন্সর ছিল, অন্যতম স্পন্সর বাংকার হিল, তারা সরে দাঁড়িয়েছিল, কিন্তু বাংকার হিল সরে দাঁড়াবার পর দীপক কুমার সিং বাংকার হিলের তিনি জানিয়েছিলেন যে শর্ত নিয়ে কিছু গণ্ডগোল থাকার জন্য তিনি সরে দাঁড়িয়েছেন, কিন্তু মধুরেণ্য সমাপ্যায়িত হয়েছে। বাংকার হিল, সাচি স্পোর্টস এবং মোহামেডান স্পোর্টিং তারা একসঙ্গে কাজ করবে। আইএসএল এর প্রস্তুতি শুরু করে দিয়েছে মোহামেডান স্পোর্টিং। এবারে যে খবরটির দিকে যাব সেটি হচ্ছে একটু হৃদয় বিদারক খবর। শিল্টন পাল তিনি কিন্তু ফুটবলকে বিদায় জানালেন। তিনি তার গ্লাভ জোড়া তুলে রেখেছেন। শিল্টন পাল ছিলেন জাতীয় দলের গোলরক্ষক, মোহনবাগান দলের গোলরক্ষা করেছেন দীর্ঘদিন। সেই শিল্টন পাল বুট জোড়া তুলে রেখেছেন। সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন যে এটি দুর্ভাগ্যজনক, তিনি ব্যবসায় মনোনিবেশ করতে চান, কারণ তিনি মনে করেন যে ভালো খেলোয়াড়রা একটু সিনিয়র হয়ে গেলে তারা কদর পায় না। পশ্চিমবঙ্গে বড় ক্লাবগুলিতে মোহনবাগানের মোহামেডানের কথা তিনি বলেছেন, তিনি ব্যবসায় মনোযোগী দিতে চান। তিনি বলেছেন ফুটবলে থাকতে হবে এরকম কোনো কথা নেই, তিনি কোচিং করবেন না, সেই কথাও জানিয়ে দিয়েছেন শিল্টন পাল। এছাড়া আরেকটি খবরে আমরা যাব, সেই খবরটি হচ্ছে ফুটবলের খবরটি হচ্ছে যে মোহনবাগান ক্লাব তারা একটি সিদ্ধান্ত নিয়েছে যে তাদের যাবতীয় ডার্বি আইএসএল এর ম্যাচগুলি হবে যুব ভারতী ক্রীড়াঙ্গনে। ইস্টবেঙ্গলের হোম গ্রাউন্ড ছিল যুব ভারতী ক্রীড়াঙ্গন, মোহনবাগানও যুব ভারতী ক্রীড়াঙ্গনকেই তাদের হোম গ্রাউন্ড বলে বর্ণনা করেছে। এই ছিল আজকের news@this week এবং sports@this week-এর খবর। এই খবরগুলি এই সপ্তাহের সব থেকে উল্লেখযোগ্য খবর, এই খবরগুলি নিয়ে আমরা আলোচনা করলাম।
পরবর্তী সপ্তাহে আবার আসবো নিউজ @this week এবং sports @this week নিয়ে।